ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার যদি থাকে তাহলে কিন্তু এমন ভারী বৃষ্টি আমাদের সবারই প্রিয়। কিন্তু এই ভারী বৃষ্টির ফলে বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্যে দেখা দিয়েছে বন্যা। ত্রিপুরা রাজ্যের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, অনেকে তো শরণার্থীও হয়েছে। বন্যায় আমাদের ত্রিপুরার অধিকাংশ জায়গায় ডুবে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাড়িটা অনেকটা উঁচু জায়গায়, যার কারণে এখানে জল ওঠার কোনো সম্ভাবনাই নেই। আর যদি আমাদের বাড়িতে জল উঠে তাহলে হয়তো গোটা ত্রিপুরাটাই ডুবে যাবে। তো সে যাই হোক বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, বৃষ্টি হোক বা গরম বা ঠান্ডা, আমাদের ঘরের কাজগুলি কিন্তু আমাদের গুছিয়ে নিতেই হয়। তো আমি কখনো না বন্যাটা বুঝতে পারিনি, আর আমি জানিও না আমার ছোটোবেলায় কখনো বন্যা হয়েছে কি না। কিন্তু আজকাল মোবাইলে দেখে এতটা ভয় লাগছে যে সত্যি অনেক লোকজনের কত না দুর্গতি। আর আগে না আমি শুধু নিজেকে নিয়ে ভাবতাম, আর আজকাল লোকজনের কথা খুবই ভাবছি। হয়তো এটাই হয়েছে, আমি এখন বড় হয়ে গেছি, আগে তো এতটা বুঝতাম না। সব ভাবতাম যে যা কিছু হবে মা বাবা দেখে নেবে। কিন্তু এখন না, যখন বুঝতে পারছি যে সত্যি মানুষের কত কষ্ট, কত কষ্টের দিন, যাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, কোথাও গিয়ে আশ্রিতা হয়ে থাকতে হচ্ছে, পোষ্যগুলিকে কে দেখবে, আর ঘরে অনেক অনেক পরিমাণ জল জমা হয়েছে। তো সেইগুলি ভাবলে না বন্ধুরা সত্যি শরীরটা কেমন শিহরিত হয়ে ওঠে। বাইরের বৃষ্টির কারণে তো বাইরের কোনো কাজই হচ্ছে না, ঘরের কাজগুলি টুকি করে সেরে এখন চলে আসলাম রান্নাঘরটায়। এসে দেখি মা সকালে টিফিন তৈরি করছে, আর আমাকে বলছে এখানে কাঁচা হলুদ আর গুড়টা খেয়ে নিতে। তো বাবা অনেক দিন ধরেই বলছিল যে কাঁচা হলুদ আর গুড় খেতে, কারণ আমি না এমনিতেও আমি ভাতটাতে একদম কম খাই, আমার রুচিটা একদমই কম, তাই বলছে এগুলি খেতে। তো যাই হোক, কাঁচা হলুদ, গুড়, জল, টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম টিউশনে। আজ 2 দিন হলো আমি টিউশন যাই না, এদিকে স্টুডেন্টের এক্সামও এগিয়ে আসছে। তো বন্ধুরা, আর আমারও এদিকে মাসটাও হয়ে আসছে, যদি এখন ঘন ঘন বন্ধ দিই তাহলে বন্ধুরা টাকাটা নিতেও কেমন একটা সংকোচ বোধ হবে। তো অনেক চিন্তা ভাবনা করেই বন্ধুরা এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়লাম। টিউশন তো যেতেই হবে, যেহেতু 2 দিন ধরে যাচ্ছি না, তার উপর স্টুডেন্টের এক্সাম এগিয়ে আসছে, তো সেটাও ভাবতে হবে। আজ আর শর্টকাট রাস্তা দিয়ে গেলাম না, আজ গেলাম মেন রোড দিয়ে। কারণ বন্ধুরা, যেহেতু শর্টকাট রাস্তা দিয়ে অনেকটা পরিমাণ টিলা আছে, তো আমি টিলা থেকে না পড়ে যাওয়ার চান্সটা বেশি, কারণ একদম রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে। আর এদিকে দেখো বৃষ্টির মধ্যে হাঁসগুলি কী সুন্দর খেলা করছে। তো বন্ধুরা, আমি টিউশন থেকে এসে স্নানটা সেরে নিই। যে ড্রেসগুলি পরে গিয়েছিলাম সেগুলি কিন্তু ভিজিয়ে স্নানটা সেরে ধুয়ে দিয়েছি। আর বাইরে যেহেতু বৃষ্টি, তাই বারান্দার মধ্যেই কাপড়ের একদম ঢেরি পড়ে আছে, অনেকগুলি কাপড়ই বন্ধুরা বারান্দায় নাড়া। ঠাকুরঘরে ঢুকেই আগে বন্ধুরা মা লক্ষ্মীর ঘরটা উঠিয়ে নিলাম। আজ হয়েছে বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘরটা আবারও বসাতে হবে। তো এখন কিন্তু বেশিক্ষণ হলো না বন্ধুরা, ঘড়িতে ওই ধরো সময় 9:30টার মতো বাজে। যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ মনের মতো করে পুজো দেওয়ার আছে। তাই আমি যেহেতু ভিজে গেছিলাম, এমনিতে বেশি ভিজিনি বন্ধুরা, তারপরও কেমন যেন একটা লাগছিল, তাই স্নান টান সেরে তাড়াহুড়া করেই ঠাকুর ঘরে ঢুকে পড়ি। কারণ যেহেতু বৃহস্পতিবার, তাই মনের মতো করে পুজো দিতে কিন্তু বন্ধুরা একটু সময়ও লাগে। তো প্রথমেই আমি এখানে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে একদিন কিন্তু আমি ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নিই।
ঠাকুর ঘরে থাকা মাকড়সাগুলিকে হাত দিয়ে যতটুকু আমার নাগালের মধ্যে ততটুকু ভেঙে নিয়েছি, আর ঠাকুরের আসনটাকেও মুছে নিয়েছি ভালো করে। আর এদিকে আমার বাসনগুলিও ধোয়া হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু বন্ধুরা আমি ফুল উঠিয়ে নিই। আমার কমেন্টে একটা দিদিভাই বলেছিল যে সকাল সকাল ফুল উঠাতে হয়, ফুলে নাকি সূর্যের আলো লাগতে নেই। তো সেই কথা মতোই বন্ধুরা আমি কিন্তু এখন সকালেই ফুল উঠাই। আমি প্রথমত ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ইষ্টবৃত্তি সেরে ফুল তুলি, তারপর ঠাকুরের নিদ্রা ভাঙি। এগুলি কিন্তু সকালে আমার হয়ে যায়। তো এই কাজগুলি কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কোনো ব্লগে। তো চেষ্টা করব আরেকদিন আমি ব্লগ মানে সকাল থেকে উঠে আমি কি করি তা দেখানোর। তো চন্দনটা বেটে প্রথমে আমি ফুলে দিয়ে দেব বন্ধুরা। চন্দন ছাড়া নাকি ফুল শুদ্ধ হয় না, মানে ঠাকুরের চরণে লাগে না। তো জানো তো বন্ধুরা, আগে বৃহস্পতিবারে আমি প্রথমেই মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নিতাম। কিন্তু আমার ব্লগে দেখেই আমার মাসি বলেছে যে ধূপ তারপর দীপ না জ্বালিয়ে যদি কোনো ঠাকুরের উদ্দেশ্যে আমরা ঘরটা পাতি তাহলে নাকি ঠাকুর আসে না। তাই এখন থেকে আমি মাসির কথা মতোই কিন্তু ধূপ ধুনা জ্বালিয়ে তারপর ঘট পাতি। তো আমি কিভাবে গুরুদেবকে পুজো দিয়ে দিচ্ছিলাম। প্রথমেই তুলসী পাতাগুলিকে ধুয়ে চন্দন লাগিয়ে তারপর গুরুদেবের চরণে ছুঁয়ে ফুলে দিয়ে দিলাম। আমাকে একজন ঋত্বিক বলেছিল অনেক আগে, যখন আমি ক্লাস 6-7 পড়ি তখন বলেছিল। তো আমি না ছোটো থেকেই পুজো দিতাম, আর পূজার্চনার কাজটা আমার খুবই প্রিয়। আমার খুব ভালো লাগে পূজার্চনার কাজ করতে। তো বন্ধুরা মা লক্ষ্মীর ঘট বসিয়ে এখন পাঁচালি পড়ে নেব। নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। তো এ পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা। যেহেতু মা লক্ষ্মীর সামনে কাশি ঘণ্টা বাজাতে নেই, তাই আমি কিন্তু প্রথমে মা লক্ষ্মীকে পুজো দিই। আর গুরুদেবের সামনে সমস্ত কিছু রেডি করে রেখে মা লক্ষ্মীর পূজাটা সেরে তারপরে গুরুদেবের পুজো দিই। পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন বারান্দাটা আবারও মুছে নিচ্ছি, কারণ বারান্দাটা অনেকটা কাদা কাদা হয়ে গেছে। তো আজকের ব্লগটা তো অনেকটা বড় হয়ে গেছে, চাইছি এখানেই শেষ করতে। আজকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হবে সুন্দর আরেকটি ব্লগের।